ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার 10ই জুলাই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নইলে আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, সাম্য মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা, ভক্তি ও সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হলো গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিনে গুরুর পূজা করার প্রথা রয়েছে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অসীম। গুরু আমাদের মনের সমস্ত সংশয়, সন্দেহ ও অন্ধকার দূর করেন, নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষের প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, তিনিই গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালন হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পুজো করা হয়। প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর স্থান বলা হয় সবার উপরে। গুরুই আমাদের পরম জ্ঞান প্রদান করেন, তাই তাদেরকে ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পুণ্যতিথিতেই মুনি পরেশ্বর এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তঋষি 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। তাই বন্ধুরা, সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব আছে। এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে, গুরুকে শ্রদ্ধা যাপনের মধ্য দিয়ে পালন করা উচিত এবং তার সাথে সাথে সমস্ত হিন্দুদের খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে চলা উচিত। কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলি না মানলে পরিবারের অমঙ্গল হয় এবং সারা বছর নানান প্রকারের রোগ জ্বালায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পিছনে প্রচুর অর্থ নাশ হয় এবং কাজে মন দেওয়া যায় না। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করতে ভুলবেন না। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। গুরু পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে খাবারটি গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না, সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই বছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে এবং আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত। শ্রাবণ মাসে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এর ফলে মহাপাপ হয়, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন পশুপতিনাথ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে যেহেতু গুরু পূর্ণিমা পড়েছে এবং গুরু পূর্ণিমার তিথির যেহেতু বিশেষ গুরুত্ব আছে, গুরু পূর্ণিমার মাহাত্ম্য আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই বন্ধুরা, গুরু পূর্ণিমার তিথিতে ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিন সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন। যাকে আপনি গুরুর স্থানীয় স্থান দিয়েছেন তাকে অবশ্যই তার গৃহে গমন করবেন এবং তার কোনো কাজে সাহায্য তাকে আপনি করবেন। কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন এবং গুরুর চরণে হাত দিয়ে সেদিন নমস্কার অবশ্যই যাপন করবেন। গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধনধান্য হয়। যদি আপনি যাকে গুরু স্থানে বসিয়েছেন তিনি আপনার নিকটে নেই, তাহলে আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি। কোনো না কোনোভাবে আপনি আপনার গুরুকে অবশ্যই স্মরণ করবেন এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা নিজের গুরুদেবের পুজো করবেন এবং গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন গুরু পূর্ণিমার দিনে। এবং দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু এই দিন একেবারেই ভুলবেন না, কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদি গুরু। দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন গুরু পূর্ণিমা তিথিতে, সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি যারা নানান প্রকারের সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, অনেকেই রুটি খেতে পছন্দ করি,
অনেক সময় মশলা পুড়িয়ে রান্না করে সবজিতে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। গুরু পূর্ণিমা তিথিতে কোনোভাবেই পোড়া কোনো জিনিস পোড়াতে নেই বা সেই জিনিসটি পুড়িয়ে সেটি খাবার হিসেবে গ্রহণ করতে নেই। এর ফলে শরীরে নানা প্রকারের রোগ জ্বালা হবে। তাই পূর্ণিমা তিথিতেও রুটি খাওয়া বর্জন করবেন, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যে পড়ে। পূর্ণিমা তিথিতে আপনি চেষ্টা করবেন সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার গ্রহণ করতে। এবার আমি আপনাদের বলে দেব যে দুটি সবজির কথা চেষ্টা করবেন গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও এই দুটি সবজি মুখে না তুলতে বা বাড়িতে না নিয়ে আসতে। প্রথম যে সবজিটি হচ্ছে সেটি হচ্ছে বেগুন। বেগুন আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু বন্ধুরা, শ্রাবণ মাসে বেগুন খাওয়া চলে না। শ্রাবণ মাসে বেগুনে নানা প্রকার পোকা দেখা যায় এবং বেগুনে এই সময় খেলে পেটে নানা প্রকার রোগ দেখা যায়। এই সময় বেগুনের স্বাদেও অতটা ভালো নয়, তাই এই সময় বেগুন বর্জন করা উচিত। এই বছর গুরু পূর্ণিমা পড়ে গেছে শ্রাবণ মাসে, তাই শ্রাবণ মাসে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি গুরু পূর্ণিমার উপর প্রযোজ্য হবে। শ্রাবণ মাসে যে কোনো প্রকারের শাক বর্জন করতে হয়, বিশেষ করে লাল প্রকারের লাল শাক বা যে কোনো প্রকার শাকেই শ্রাবণ মাসে খাওয়া ভালো নয়। কারণ হচ্ছে শ্রাবণ মাসে বর্ষাকাল এবং বর্ষাকালে শাকে নানা প্রকারের পোকা তৈরি হয়। অনেক সময় প্রকার উৎপাত থেকে শাককে বাঁচানোর জন্য নানা প্রকারের কীটনাশকও তাতে দেওয়া হয়, যেটি আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই সমগ্র শ্রাবণ মাস জুড়েই বেগুন এবং লাল শাক খাওয়া উচিত নয়। লাল শাক বা যে কোনো প্রকার শাকই শ্রাবণ মাসে খাবেন না, কারণ শ্রাবণ মাসে শাক হজম হবে না। গুরু পূর্ণিমা যেহেতু শ্রাবণ মাসে পড়েছে, তাই এই দুটি সবজিও গুরু পূর্ণিমার তিথিতে খাবেন না। খাবেন না কোনো প্রকারের তেতো জাতীয় জিনিস। এর কারণ হচ্ছে গুরু পূর্ণিমা তিথিতে বা যে কোনো পূর্ণিমা তিথিতে তেতো জাতীয় জিনিস যদি বাড়িতে রান্না করা হয় এবং সেটি যদি খাওয়া হয়, তাতে বাড়ির লোকজনের সাথে যিনি বানিয়েছেন তার সম্পর্কে তিক্ততা বাড়ে। বরঞ্চ পূর্ণিমা তিথিতে ঈশ্বরকে কোনো মিষ্টি জাতীয় জিনিস ভোগ নিবেদন করতে হয়। সেটি পায়েস হতে পারে, লুচি সবজির ভোগ হতে পারে, বা আপনি দোকান থেকে মিষ্টি এনে সেটি ভোগ নিবেদন করতে পারেন। কিন্তু বন্ধুরা, এরপর যে ভোগ আপনি নিবেদন করেছেন সেটি খেয়েই উপবাস ভঙ্গ করতে হয়। যদি আপনি উপবাস নাও করেন, নিত্য পূজার ক্ষেত্রে আপনি অবশ্যই ঠাকুরকে কোনো মিষ্টি জাতীয় জিনিস নিবেদন করবেন এবং মিষ্টি জাতীয় জিনিস আপনিও যেমন খাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন। কারণ পূর্ণিমা তিথিতে মুখ মিষ্টি করতে হয়। কখনো ভুলেও কোনো তেতো জাতীয় জিনিস বাড়িতে করবেন না। এর ফলে পারিবারিক সম্পর্কে তিক্ততা আসবে। যারা পূর্ণিমা ব্রত উপবাস করেন তারা পঞ্চ রবিশস্য খান না, অর্থাৎ ভাত বা রুটি সেদিন খান না। তারা বর্জন করেন ধান থেকে তৈরি জিনিস, গম থেকে তৈরি, ধান, ভুট্টা, জোয়ার বজরা তৈরি যে কোনো জিনিস যারা পূর্ণিমা তিথি পালন করেন তারা এই দিন খান না। তবে সেটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা পূর্ণিমা পালন করেন। এখন অনেকেই আছেন যারা পূর্ণিমা পালন করেন না, সেক্ষেত্রে তাদের জন্য এই নিয়মটি খাটে না। এবং গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই যেটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস। এই পূর্ণ এবং পবিত্র তিথিটি আপনার গুরু এবং শিক্ষকের উপর সমর্পিত। এই দিনে ভুলেও কোনো প্রকার নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না, কারণ নেশা জাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের আনন্দের জন্য গ্রহণ করে থাকি, যেটি শরীরের পুষ্টিতায় কোনো গুরুত্ব নেই এবং যেটির সঙ্গে কোনো রকম নৈতিকতার স্থান নেই। শুধুমাত্র প্রমাদ বা আমাদের জন্য নেশা জাতীয় জিনিস গ্রহণ করা হয়, যার কোনো স্বাস্থ্যকর গুণ নেই। তাই অবশ্যই গুরু পূর্ণিমা তিথিতে এটি বর্জন করবেন। তো বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন। পারলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং তার সাথে কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব লিখে একটি অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।